তারপরে মুখস্থ করতেই হবে না, এমনি ন্যাচারালি তুমি শিখে যেতে পারবে। হয়েছে? হেডিং সবার কমপ্লিট, যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আচ্ছা, তো এটাতে চলো একবার সমতল দর্পণকে দেখি, যে সমতল দর্পণ কেমন দেখতে হয়। বাড়ির একটা বড় আয়নার কথা ভাববে, তাহলে বুঝতে আসলে ভালো লাগবে, তার জন্য ছোট আয়নাতেও হবে, কিন্তু বড় আয়না নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ভাবো একটা বিশাল বড় আয়না রাখা আছে, আর আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো। তুমি মানে আমি ভেবে নাও যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাইট কিছু সময়ের জন্য ধরে নাও আমার হাইট 6 ফুট। আমি যদি 6 ফুটের হয়, তো যে আয়নায় আমি নিজেকে দেখতে পাই, আমি নিজেকে কত ফুটে দেখতে পাবো? 6 ফুটের। এরকম কি হয় যে 6 ফুট থেকে আমি 8 ফুট কমপ্লেন বয় হয়ে গেলাম, বা 4 ফুটের হয়ে গেলাম? এরকম তো হয় না। আমার হাইট যদি 6 ফুট হয়, তো আয়নার ভেতরে আমি কত ফুটে দেখতে পাই? 6 ফুটের। এই যে আমি যে কিনা আয়নার বাইরে আছি, এখানে যদি আয়না থাকে, এই জায়গাটাই ভাবো যে এখানে আমি আছি, তো আমি হলাম বস্তু, আর আমি নিজেকে যেটা আয়নার ভেতরে দেখতে পাচ্ছি তাকে বলা হয় ইমেজ। ইমেজ মনে থাকবে, কারণ ফোনে আমরা ইমেজই তো দেখি, দেখি তো নাকি গ্যালারিতে? হ্যাঁ, তাহলে এই আয়নার সামনে আমি আছি, আমি হলাম বস্তু, আর আয়নার ভেতরে আমাকে যেটা নিজেকে দেখতে পাই সেটাকে বলা হয় ইমেজ বা প্রতিবিম্ব। কি শিখলাম একটু আগের গল্প থেকে, যে আমি যত বড়, আয়নার ভেতরে আমি যাকে দেখতে পাচ্ছি সেও কি ততই বড়। তো আয়নার বাইরে যেটা আমি আছি সে হলো বস্তু। তো বস্তু যদি 6 ফুটের হয়, আয়নার ভেতরে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে যাকে কিনা ইমেজ বলা হয়, ওটাও কত ফুটের? 6 ফুটের। মোরাল অফ দা স্টোরি কি? এই যে ছোট্ট গল্প তোমাদেরকে শেখালাম, এ থেকে তুমি কি বলতে পারো? যে সমতল দর্পণে বস্তুর উচ্চতা যা হবে, প্রতিবিম্বের উচ্চতাও তাই হবে। মুখস্থ করেছি কি? কে দেখেছে? আমরা সবাই দেখেছি ছোট থেকে, এতবার আয়নায় মুখ দেখেছি তার ঠিক নাই। এরকম কেউ আছে নাকি যে না স্যার আমি তো আয়নায় মুখই দেখি না? তো এটা লিখে নাও প্রথম পয়েন্ট, যে এই দর্পণের ক্ষেত্রে বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা সর্বদা সমান হয়। বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা সর্বদা সমান হয়। যেহেতু অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে, এরকম টাইপের ছবি দেখলে বই ভয়টাই পেয়ে যাও। তো এই ছবিগুলো এমনি পরে হবে, আগে রিয়েল লাইফের গল্পগুলো শোনায়, কারণ রিয়েল লাইফ গুলো আমরা দেখি। এটা যদি আয়না হয়, আর এই জায়গায় ধরো আমি দাঁড়িয়ে আছি, আয়না থেকে আমি 10 ফুট দূরে দাঁড়িয়ে আছি, তাহলে আমরা বলবো কি যে এটা হলাম আমি। এই আয়না থেকে কত দূরে দাঁড়িয়ে আছে? চলো এটাকে এঁকে দেখাচ্ছি। এটা হলো আয়না, আর এটা সামনে এ ফর আমি দাঁড়িয়ে আছি। কত ফুট দূরে? 10 ফুট দূরে। আমি আসলে কে? আমি আসলে বস্তু। আমি কে? বস্তু। আর এটার নাম কি? আয়না। তাহলে এই আয়না থেকে আমার দূরত্ব মানে বস্তুর দূরত্ব কত ফুট? 10 ফুট। এটাকে নিশ্চয়ই আমরা কি দূরত্ব বলবো? আয়না থেকে বস্তু পর্যন্ত যে দূরত্ব হয় তাকে বলবো বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব কত ফুট? 10 ফুট। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি বলে? আয়নার ভেতরে আমি যে নিজেকে দেখতে পাই সেটা কত দূরে দেখতে পাবো? 10 ফুট দূরে। কারণ আমি যদি 15 ফুট দূরে চলে যাই, দেখবো আমার প্রতিবিম্বটাও মানে আয়নার ভেতরে যাকে দেখতে পাচ্ছি সেও কত দূরে চলে যায়? 15 ফুট দূরে চলে যায়। এখান থেকে আবার কি কমেন্ট করতে পারি যে আমি যদি 10 ফুট দূরে থাকি, তাহলে আমার প্রতিবিম্ব যে কিনা আমারই মতো দেখতে হবে, না মোটু না পাতলু, আমার হাইট যা তার সেই সময় সেম হাইট হয়। তো যদি আমি 10 ফুট দূরে থাকি, তা আমার প্রতিবিম্ব কত দূরে থাকবে? 10 ফুট দূরে থাকবে। এই যে এটাকেই বলা হয় আমার কি? প্রতিবিম্ব। আর ইংরেজি নাম কি ছিল? ইমেজ। একটু জোরে জোরে শুনি, ইংরেজি নাম কি ছিল? যত বলবে তত বেশি মনে থাকবে তোমার। ইমেজ মানে প্রতিবিম্ব, আর আয়না থেকে ইমেজ বা প্রতিবিম্বের দূরত্ব তোমরাই বলেছো, আমি তো বলিনি। কত ফুট হবে? 10 ফুট। তাহলে এখান থেকে আবার কি কমেন্ট করতে পারি, বা মোরাল অফ দা স্টোরি কি? মোরাল অফ দা স্টোরি হলো এটা, এই দর্পণটা কেমন ধরনের দর্পণ? জোরে জোরে কি দর্পণ এটা? সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত ফুট? 10 ফুট। আর সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত ফুট? 10 ফুট। তাহলে এখান থেকে আবার যেটা বলছিলাম, মোরাল অফ দা স্টোরি কি? যে সমতল দর্পণের ক্ষেত্রে আয়না থেকে বস্তুর দূরত্ব যা হবে, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। কারণ এটা যদি 15 ফুট হয়ে যায়, তাহলে এটাও কত ফুট হয়ে যাবে? 15 ফুট হয়ে যাবে। সবাই ক্লিয়ার তো নাকি? পুরোপুরি সবাই হ্যাপি ফেস? ওকে, এটা লিখে নাও। সেকেন্ড পয়েন্ট, যে সমতল বা এই দর্পণের ক্ষেত্রে, কতবার সমতল লিখবে? এই দর্পণের ক্ষেত্রে এটা কমা দিয়ে নিচে প্যারা চেঞ্জ করে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। এই দর্পণের ক্ষেত্রে কমা দিয়ে নিচে এইরকম স্টাইলে লিখবা, বস্তু
দূরত্ব সমান চিহ্ন যে প্রতিবিম্ব দূরত্ব। এই দুটো পয়েন্টের একটাও কিন্তু আমরা মুখস্থ করিনি। কোথায় থেকে দেখলাম বলো দেখে? রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে। এর থেকে বেস্ট শেখার জায়গা কিছু নাই। রিয়েল লাইফ থেকে তুমি যেটা শিখো ওটা জীবনেও ভুলবে না। সায়েন্সে তো এটাই আছে। এই দুটো পয়েন্ট সবাই ওকে তো নাকি? এই কোশ্চেনটা পরীক্ষায় কিভাবে দিতে পারে? ধর পরীক্ষায় বলে দিল যে সমতল দর্পণে, এরকম রেলের এক্সাম গুলো দিতে পারে, ওরা একটু ক্রিয়েটিভ কোশ্চেন করে। নরমাল এক্সাম গুলো এটা বলবে যে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব হয়, নইলে দিলে বস্তু দূরত্ব থেকে প্রতিবিম্ব দূরত্ব বড় হয়, নইলে প্রতিবিম্ব দূরত্ব বড় হয় বস্তু দূরত্ব ছোট হয়, আর নাহলে 4 নম্বর অপশন কোনোটাই নয়। এরকম নরমাল পরীক্ষায় দেয়। আর রেলের পরীক্ষায় এরকম দিতে পারে যে কোন সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব 20 ফুট, বড় প্রতিবিম্ব দূরত্ব কত হবে? কত হবে? 20 ফুট হবে। তো কারণ বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কেমন হয়? সেম হয়। ওকে, সবাই ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার পয়েন্ট নাম্বার 3, যেটাও আমরা মুখস্থ করব না। আয়নার ভেতরে আমরা নিজেকে কেমন দেখতে পাই? আমার পা মাটিতে আছে আর মাথা এখানে আছে। আয়নার ভেতরে কেমন হয়? পাটা মাটিতেই তো থাকে আর মাথাটা উপরে থাকে। এরকম কি হয় নাকি যে পা দুটো উপর দিকে হয়ে গেল, মাথা নিচে? এরকম দু রকমের প্রতিবিম্ব হতে পারে। একটা হলো সোজা প্রতিবিম্ব, মানে বাড়ির আয়নাতে আমরা কেমন দেখি? আমরা যেমন আছি সেরকমই দেখাই, এটাকে বলা হয় সোজা প্রতিবিম্ব। সোজা প্রতিবিম্বকে বইয়ের ভাষায় বলে সমশীর্ষ। সোজা মানে কি? মুখস্থ রাখার কোনো দরকার নেই যে সোজা। সোজা মানে কি? সমশীর্ষ। এটা তো স আছে, এটা তো স আছে। স স কি হয়? সস হয়। তো মনে রাখবে সমশীর্ষ মানে সোজা। আরেকটা প্রতিবিম্ব হবে যেটা কিনা উল্টো। তো উল্টো মানে অবশীর্ষ। নাম শুনে মনে হচ্ছে আমার বাংলা লেখা খুবই ডেঞ্জারাস, আর মুখের কথা শুনিয়ে শুধু। উল্টো মানে কি? অবশীর্ষ। এইভাবে মনে রাখবো, সোজা মানে সমশীর্ষ, উল্টো মানে কি? অবশীর্ষ। ওকে, আয়নার ভেতরে আমরা কি কোনোদিন এরকম দেখেছি নাকি যে পা দুটো উপর দিকে চলে গেছে? এরকম যাই না। কারণ আয়নার ভেতরে কেমন প্রতিবিম্ব দেখতে পাই? সোজা প্রতিবিম্ব দেখতে পাই। সবাইকে এটাই ওকে? এটাই আমাদের পয়েন্ট নাম্বার 3, যে এই দর্পণের ক্ষেত্রে সর্বদা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। এই দর্পণের ক্ষেত্রে সর্বদা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। সব যে কি এটা শিখলাম আমরা? সমতল দর্পণ, তাই তো? সমতলের পরে বাকি যে দর্পণ গুলো আছে ওগুলো আমি লিখে দিচ্ছি। এবার এটা আরো কয়েকটা পয়েন্ট আছে। সদ আর অসৎ জিনিসটা বুঝিয়ে দেবো। কেউ কি কারো কোনো আইডিয়া আছে সদ কি আর অসৎ কি? একটা সামনে গঠিত একটা ভেতরে, এটা ভুলে সদ মানে যেমন সাইডে দেখছি তেমন থাকে, অসৎ উল্টো। ঠিক আছে, আর কেউ কিছু বলতে চায়? চলো আমি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বোঝাচ্ছি। দেখবা যে আয়নায় আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি, তাই তো নাকি? আয়নায় যেটা দেখতে পেলাম এটা একটা ঘটনা। আর একটা ঘটনা শোনা, ফোনের ক্যামেরায় যখন আমরা ছবি তুলছি, সবাই এদিকে কনসেন্ট্রেশন। যখন ফোনের ক্যামেরায় আমরা ছবি তুলি, তো ফোনের ক্যামেরায় ছবিটা তুললাম, ছবিটা কোথায় যায়? গ্যালারিতে। ছবিটা কোথায় যায়? এবারে যে গ্যালারিতে ছবিটা গেল, ওটার আমরা প্রিন্ট আউট বের করতে পারি তো? প্রিন্ট আউট কিসে বের করি? কাগজে বের করি তো? তাহলে কি হলো পুরো প্রসেসটা? আমরা প্রথমে ছবি ক্লিক করলাম, ছবিটা গ্যালারিতে সেভ হলো, আর সেভ করা ছবিটা কিসের সাহায্যে বের করছি? কম্পিউটার বা প্রিন্টারের সাহায্য নিয়ে ছবিটা বের করে নিতে পারছি। এই যে ছবিটা যেটা কিনা কাগজের উপরে পাওয়া গেল, এর প্রিন্ট আউট পাওয়া গেল তো, মানে এটাকে আমরা বলতে পারি এটা কাগজের উপরে আমরা ফেলতে পারি। কিন্তু এরকম কি কোনোদিনও হবে যে আয়নায় তুমি যেটা দেখছো সেটার প্রিন্ট আউট বের করতে পারবে? যেটা প্রিন্টার নিয়ে এলে দিয়ে আয়নার সঙ্গে ফিট করে দিলে দেখছো যে হ্যাঁ আমার প্রিন্ট আউট বেরিয়ে আসছে ছবি। এরকম কি হয়? মানে দু রকমের প্রতিবিম্ব পাওয়া যায়। একটা কাগজে ফেলা যাবে, কাগজে ফেলা যাচ্ছে মানে স্ক্রিনের উপরে ফেলা যাবে। স্ক্রিনকে বাংলায় কি বলে? পর্দা। এটা মোটেও জানালার পর্দা না, স্ক্রিনকে কি বলা হয় বলো তো? পর্দা। তো কোন প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়? যেটা আমরা ফোনে ছবি তুলতে পারছি। ফোনে যে প্রতিবিম্ব গুলো যাকে কিনা পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ। আর যেটাকে পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না মানে কি? অসৎ। তো না মানে অনেক জায়গায় থাকে, দেখবা সৎ মানুষ মানে ভালো, আর যারা ভালো নয় তারাকে অসৎ। তো মানে যেটা নয়। তো এখান থেকে তোমার মনে থেকে যাবে যে এটা পর্দার জন্য নয়, বা এটাকে পর্দায় ফেলা যায় না, আর এটাকে পর্দায় ফেলা যায়। এগুলোই তোমাদের পরীক্ষায় দেয়। যে এটা লিখে রাখো, দুটো পয়েন্ট আলাদা। এটার সঙ্গে ওই সমতল দর্পণের কোনো সম্পর্ক নাই। হ্যাশট্যাগ দিয়ে লিখবে। হ্যাশট্যাগ আমাদের ফেভারিট সিম্বল। অসৎটাই রিয়েল ইমেজ। হ্যাঁ, ইংরেজি বলছি, আগে বাংলাতে হয়ে যাক। মাতৃভাষা ইজ দ্য বেস্ট ভাষা।
কিন্তু মাতৃভাষা ইজ দা বেস্ট ভাষা, সেটা আবার আমি ইংলিশে বলছি। অসৎ আর সৎটা মনে রাখা মানে অসুবিধা না, কিন্তু ওটা ভার্চুয়াল থেকে বোঝা যায় যে ইলেকট্রনিক ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, সৎ অসৎ মনে থাকবে তো নাকি? আরেকবার বলবো না? ঠিক আছে সবাই। সৎ মানে কোনটা? সৎটা যেটা হ্যাঁ, কিসের জন্য হ্যাঁ? পর্দার জন্য হ্যাঁ। আর অসৎে অ আছে, অ থেকে না মনে রাখতে পারবা। তো অসৎ মানে না, কিসের জন্য না? পর্দা। তো যেটা পর্দায় ফেলা যায় না সেটা অসৎ, আর যেটা পর্দায় ফেলা যায় সেটা সৎ। এই কথাটা লিখে রাখো, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটি সৎবিম্ব, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটি সদ্বিম্ব, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটি সদ্বিম্ব। এটা কি বলা হয়? রিয়াল ইমেজ। সদ মানে রিয়াল। পাশে ইংরেজিটা লিখে রাখবে, কারণ ইংরেজিটা কঠিন নয়। যাকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব, ব্র্যাকেটে রিয়াল ইমেজ। আর যেটিকে পর্দায় ফেলা যায় না সেটা আনরিয়াল না, সেটাকে বলা হয় ভার্চুয়াল, ভার্চুয়াল ইমেজ। ওটা ভার্চুয়াল, এটাই ভার্চুয়াল। যেটা অসৎ সেটা ভার্চুয়াল, আর যেটা সৎ সেটা হচ্ছে রিয়াল। হ্যাঁ, চোখে থাকা মানে ফিল্টার বার করতে পারছে না, যেটা পর্দায় ফেলা যাচ্ছে না। হ্যাঁ, সেটা চোখে যেটা দেখছে সেটা তো রিয়েলই হচ্ছে না। নাম শুধু এটা, মানে রিয়েল মানে এরকম ভাবে না যে এটা রিয়েল ফ্রেন্ড, এটা ফেক ফ্রেন্ড, ওই বেলা কনসেপ্টে না। কিন্তু ব্যাপারটা রিয়েল কোনটার নাম দেওয়া হয়েছে যেটা পর্দায় ফেলা যাবে, মানে যেটা সৎ। আর যেটা পর্দায় ফেলা যাবে না সেটা হচ্ছে অসৎ। অসৎ মানেই ভার্চুয়াল। এটা ব্যাপারটা ওই রকম না যে রিয়েল ফ্রেন্ড ফেক ফ্রেন্ড, এরকম না। কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার তো নাকি? কোনটা সৎ কোনটা অসৎ? আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এখনো কি গুলিয়ে যাচ্ছে না? ঠিক আছে, গুলোবে না, আমি আসছি, কয়েকটা জিনিস বলছি। পরীক্ষায় কি আবার সেই মনে হয় যে আচ্ছা সৎ রিয়েল, রিয়েল মানে যেটা আয়না দেখতে পাচ্ছি ওটাই মনে হয় রিয়েল, ওটাই মনে হয় রিয়েল। এইভাবে মনে রাখবা কোনটা রিয়েল, যেটা রিয়েল মিতে তোলা যায়। রিয়েল মি আসলে কিসের নাম একটা? এটা মনে থাকবে তো নাকি? তুমি বলো শুধু, আমার মনে থাকছে না, তারপর আমার দায়িত্ব এটা মনে করানো। এরপরে তুমি জীবনেও বলতে পারবে যে রিয়েল মিতে আমরা ভার্চুয়াল ইমেজ তুলি, রিয়েল মিতে কোন ইমেজ তুলি। ইংরেজি যেটা সব থেকে কেমনই ছিল যে আমাদের ইংরেজি মনে থাকে না, তাদেরও মনে থাকবে যে রিয়েল মিতে কোন ইমেজ তুলি, রিয়েল ইমেজ। রিয়েল মানে কি? সৎ। রিয়েল মানে সৎ মনে থাকবে তো? রিয়েল মানে সৎ। অনেকে দেখবে অনেক বই এটা সৎ লেখা থাকে, তো তুমি এইভাবেই মনে রাখো রিয়েল মানে কিন্তু সৎ হয়। আর একটা কি হবে তাহলে? অসৎ। ভার্চুয়াল মানে অসৎ। এটাকে আবার বলি না এটা ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট না, এটা ভার্চুয়াল। এরপরে দেখি কার মনে থাকছে না। কেউ আছে যার এটা মনে থাকা যাবে না? রিয়েল কোনটা? যেটা রিয়েল মিতে তুলবো। রিয়েল মি একটা ব্র্যান্ডের নাম, ব্র্যান্ড যখন মনে রাখতে সাহায্য করছে তো বলে অসুবিধা কি আছে? ওইভাবেই মনে রাখবো। রিয়েল মি হচ্ছে সেই ফোন যার সাহায্যে আমরা রিয়েল ইমেজ তুলতে পারি। তার মানে এই না যে স্যামসাং এ তুলতে পারবো না, সব ফোনেই তোলা যায়। কিন্তু সব ফোনে আমরা ইমেজ তুলতে পারি, বলতো রিয়েল ইমেজ তুলতে পারি। ওকে তো সবাই? এবার দেখো এরপরে কি পরীক্ষায় গন্ডগোল হবে? ঠিক আছে, তুমি শুধু বলো যে কোন জায়গায় গন্ডগোল হবে, তারপর আমি ওটার জন্য ট্রিক্স বলে দেবো। আচ্ছা, এগুলো সব শিখে গেছি। এবার দেখি, আমি কয়েকটা এক্সাম্পল বলছি, কারণ এক্সাম্পল পরীক্ষায় খুব দেয়। জলের ভেতরে আমি নিজেকে দেখতে পেলাম, এটা কি ইমেজ হবে? রিয়াল নাকি ভার্চুয়াল? হবে তো ভার্চুয়াল। মুখস্থ করছি না, তার কারণ জলের ভেতরে যেটা হচ্ছে প্রিন্ট আউট কে বার করবে? প্রিন্টারই ভিজে গেল, প্রিন্ট আউট পাওয়া যাবে। ফোনে তাহলে কি? ফোনে হচ্ছে রিয়াল। তার কারণ কি? ওই যে বললাম ওটাকে প্রিন্ট আউট পাওয়া যায়। রিয়ালিটি এটা, যাকে পর্দায় ফেলা যায়। এটা বইয়ের এক্সাম, বইয়ের মানে বইয়ের ডেফিনেশন এটা। যাদেরকে পর্দায় ফেলা যাবে সেটা হচ্ছে রিয়াল, আর যেটা পর্দায় ফেলা যাবে না সেটা ভার্চুয়াল। ফোনের ক্যামেরায় বাদে আরো তো ক্যামেরা আছে, ডিএসএলআর ওয়ালা ক্যামেরা, বিয়ে বাড়ি ওয়ালা ক্যামেরা, যে কোনো ওয়ালা ক্যামেরা হোক না কেন, সব ক্যামেরায় কেমন ইমেজ? রিয়েল ইমেজ তুলতে পারে। বুঝেছি তো? আচ্ছা, যদি তুমি এরকম হয় যে দেখবে স্টিলের থালায় তুমি মুখ দেখতে পাও অনেক সময়, তো স্টিলের থালায় যে মুখ দেখতে পাচ্ছি এটা কেমন ইমেজ? কোশ্চেন এরকম কনসেপ্টুয়াল রেলের এক্সামে কিন্তু দেয় অনেক সময়। বা মানুষের তৈরি যা কিছু আছে সবই হচ্ছে রিয়েল, এরকম বলা যাবে না, সবই তো মানুষের তৈরি। থালাবাটি ন্যাচারালি না, মানুষ তৈরি করেছে। সেটা হচ্ছে আমরা ওটাতে ইলেকট্রনিক্স কোন কিছু নাই। আচ্ছা, ইলেকট্রনিক্স দিয়ে বলছো না? ইলেকট্রনিক্স এর অনেক কিছু বলে, ওরকম বলা যাবে না। ব্যাপারটা অ্যাকচুয়াল কনসেপ্ট রয়ে যায় যে যাদেরকে পর্দায় ফেলা যায় আর যাদেরকে পর্দায় ফেলা যায় না। এরকম কোন एग्जांपल যদি তোমার মাথায় আছে তো বলো, আমি ওরকম নিচ্ছি। বা টেক্সট বই এবার পড়বা, যদি লুসেন্ট বই পড়ো তো বুঝতে পারবা एग्जांपल গুলো। পুরো ব্যাপারটা ক্লিয়ার তো? কোনটা রিয়েল আর কোনটা ভার্চুয়াল? ওকে, তাহলেই হবে।
আনরিয়েল হয় না কিছু, আনরিয়েল নয়। আচ্ছা, এবার অবতল আর উত্তল দর্পণ বুঝতে হবে, তাই তো আমাদেরকে। তো পয়েন্ট করে নাও অবতল দর্পণ। অবতল দর্পণে একটা বিশাল বড় সড়ো ছক থাকে, আর যে ছকটা থেকে মাঝে মধ্যে কোশ্চেন দেয়, আর ছকটা আমরা ছেড়ে দিই। এত বড় ছক কি করে মনে রাখা যায়? যারা বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডে, সায়েন্স বলারাই ছেড়ে দেয়, আর্টস বলারা তো ছাড়বে। হ্যাঁ, তারপর আমরা কি করি? মুখস্থ করে নিই না, কনসেপ্ট পুরো ছবি টবি দিয়ে করেছিলাম, তারপর আবার বলে দিই। তাই না? ঠিক আছে, চলো দেখা যাক আজকের পর ভুলে যাচ্ছে কিনা। আচ্ছা, রিয়েল ভার্চুয়াল কি ভুলে যাবো বাড়ি যেতে? সারা জীবন মনে থাকবে তো? সারা জীবন না হোক, পরীক্ষা অবধি মনে থাকবে তো? পরীক্ষা অবধি দরকার, চাকরি পাওয়ার পর ভুলে গেলে হবে। তখন দেখবে আরো ভুলছো না, তখন বেশি মনে থাকছে। পেয়ে গেছো না, যতদিন না পাচ্ছ চাকরি ততদিন এরকম হবে, টেনশনে ভুলে যাবে। তার মানে প্রথমে টেনশনটাকে সরিয়ে দিতে হবে, কিন্তু ওরকম উপায় না যে মাথা থেকে টেনশনটা এরকম করে বার করে সরাচ্ছি। টেনশন সবসময় ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে। পুরো দর্পণের কনসেপ্ট আমরা একটা রেলগাড়ি থেকে বুঝবো, রেলগাড়ি। তো আমাদের স্টেশনের নাম কি জানা? জঙ্গিপুর স্টেশন। জঙ্গিপুরের পরবর্তী স্টেশন এই দিকেই নিলাম। জঙ্গিপুরের পরবর্তী স্টেশন কি? আহিরন। তার মানে আমরা লোকাল ট্রেনে যাচ্ছি, তাই তো? লোকাল ট্রেনে গেলে আহিরন। এত তাড়াতাড়ি ধুলিয়া? আহিরনের পরবর্তী স্টেশন সুজনিপাড়া। তো এরপর সুজনিপাড়া, তাই তো? আর তারপরে পরবর্তী স্টেশন নিমতিতা। আচ্ছা, তো নিমতিতা পরবর্তী স্টেশন। যদি আমরা এই স্টেশন গুলোকে দেখি, JASN, তো J ফর জঙ্গিপুর, A ফর আহিরন, S ফর সুজনিপাড়া, আর N ফর নিমতিতা স্টেশন। ওকে সবাই? তো যদি এই স্টেশন গুলো, একটা ট্রেন যাবে, ট্রেনটা খুবই ছোট্ট ট্রেন ভেবে না, ট্রেনটা প্রথমে জঙ্গিপুর স্টেশনে আছে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয় যে ট্রেনের পজিশন, আমরা জানতে চাই ট্রেনের পজিশন কি? পজিশনকে বাংলায় কি বলে? অবস্থান। তো বলো প্রথমে ট্রেনের পজিশন বা অবস্থান কি? তো প্রথম পজিশন হলো জঙ্গিপুর রোড স্টেশন। ওকে সবাই ক্লিয়ার? পরবর্তী স্টেশনের নাম কি? কিন্তু এই ট্রেনটা এমনই একটা স্পেশাল ট্রেন, যেটা সাধারণ কোনো ট্রেন না, যেটা কিনা স্টেশনে তো থামে, আর দুটো স্টেশনের মাঝেও একবার করে থামে। এটাই ট্রেনটা স্পেশালিটি, থাকতেই পারে এরকম ট্রেন। তাহলে প্রথমে কোথায় থেমেছে? জঙ্গিপুরে। 2 নম্বরে তাহলে কোথায় থামতে পারে? এখানে। এই জায়গাটাকে আমরা কি বলবো? জঙ্গিপুর এবং আহিরনের মাঝে। এটা আছে JOA এর মাঝে। কারো কোনো ডাউট আছে নাকি? না। পরবর্তী স্টেশন কি হবে? 3 নাম্বার A ফর আহিরন। তারপরে পরবর্তী স্টেশন 4 নাম্বার কোথায় আছে বলো দেখি? JOS এর মাঝে। সবাই কিন্তু বলবে, যারা মনে মনে কথা বলবে আচ্ছা, এটা কি হবে? AOS এর মাঝে। তার মানে তো বুঝে গেছি। তারপরে একটা S, পরবর্তী স্টেশন হলো S। 6 নাম্বার স্টেশন কি? SON এর মাঝে। ওকে, তো 6 নাম্বারটা হলো SON এর মাঝে। তারপর নিমতিতা চলে এলো তো নাকি? আচ্ছা, তো এটা দেখো আমাদের কিভাবে হেল্প করতে পারে। আমরা যে দর্পণগুলো নিয়ে পড়ছিলাম, তার মধ্যে একটা দর্পণ হলো এটা। এটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হয়। এই দর্পণটার নাম কি? মুখস্থ করেছি, এমনি তো মনে আছে সবার। এটাকে বলা হয় অবতল দর্পণ। এই অবতল দর্পণেরও কয়েকটা স্পেশাল পয়েন্ট আছে। যেমন এখানে স্পেশাল পয়েন্ট ছিল N ফর নিমতিতা, তারপরে S সুজনিপাড়া, তারপরে A ফর আহিরন, আর J ফর জঙ্গিপুর। ওইরকম এখানে নিমতিতার বদলে এখানে একটা পয়েন্ট থাকে যাকে বলা হয় মেরু। মেরুকে আমরা O দিয়ে লিখি। এই পয়েন্টটার নাম হলো কি বলতো? মেরু। শুধু নাম জানলেই হবে। মেরুর পরে একটা পয়েন্ট থাকে, জানলে তোমরা খুব শুনেছো, একে বলা হয় F ফর ফোকাস। কি বলে এটাকে? ফোকাস। ফোকাসের পরে একটা পয়েন্ট থাকে যার নাম C ফর কেন্দ্র। কেন্দ্র মানে সেন্টার। এই সেন্টারটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। হ্যাঁ, এই যে ও মানে মেরু, মেরুকে ইংরেজিতে বলা হয় পোল। কি বলে মেরুকে? পোল। তো কি কি পয়েন্ট হলো? একটা দর্পণে কি কি পয়েন্ট আছে? মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র। আর বক্রতা কেন্দ্রের পরে যদি আয়না থেকে আমরা অনেক দূরে চলে যাই, তো অনেক দূরে চলে গেলে তাকে আসলে বলা হয় অসীম। কি বলে তাকে? অসীম। তো দেখো এই কটা পয়েন্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। দূরে যেটা আছে, অনেক দূরে থাকলে কি বলবো? অসীম। তারপরে কেন্দ্র, কেন্দ্রের পরে ফোকাস, আর ফোকাসের পরে মেরু। এগুলো দিয়ে আমাদের আগের মতো গল্প হবে। তো এখানে যেমন ট্রেন ছিল, ট্রেনের বদলে আয়নার সামনে কে দাঁড়িয়ে থাকছে? মানুষ। মানুষ মানে কি? বস্তু। মানুষ মানে কি? বস্তু। তো এই মার্কারটাই আমাদের কাছে বস্তু। এই বস্তুটা প্রথমে এখানে আছে। এই পজিশনটার নাম হলো 1 নাম্বার পজিশন। পজিশন মানে কি বাংলায়? অবস্থান। কে বসে আছে ওখানে? একটা বস্তু। তাহলে পুরো জিনিস কি হলো বলো দেখি? বস্তুর অবস্থান। তুমি চাইলেও এটা ভুলতে পারবে না।
মনে থাকবেই থাকবে। বস্তুর অবস্থানে 1 নম্বরে, বস্তু কোথায় আছে, জায়গার নাম কি অসীম, এখানে ছিল কোথায় জঙ্গিপুর, এটা হচ্ছে প্রথম অবস্থানের নাম অসীম। 2 নম্বর অবস্থান অসীম এবং সি এর মাঝে, এটাই হলো আমাদের পজিশন নাম্বার 2। পজিশন নাম্বার 2 এর নাম কি অসীম ও সি এর মাঝে। সবাই ওকে তো নাকি? পরবর্তী স্টেশন নিজে নিজে বলো। সবাই কি ঠিক আছে? পরবর্তী স্টেশনের নাম কি সি, মানে বক্রতা কেন্দ্র। তো এরকম আমি শুধু বাংলা না বলে এরকম সি দিয়ে লিখে দিলাম। 4 নম্বর পজিশন সি আর এফ এর মাঝে, এর নাম হলো 4 নাম্বার সি ও এফ এর মাঝে, কমা কমা দিয়ে দিই। 5 নাম্বার পজিশন, 5 নম্বরে এফ এ, কারণ কোনো ডাউট নেই তো? সবাই ওকে তো? আচ্ছা, তো 5 নম্বরে বস্তু আছে এফ এ, এফ এ। পজিশন নাম্বার 6 এফ আর ও এর মাঝে, এফ ও ও এর মাঝে, এটাই হলো 6 নাম্বার পজিশন এফ ও ও এর মাঝে। ওকে, এরকম কি কোনোদিন দেখেছে যে কোনো মানুষ নিজেকে আয়নায় দেখছে, আয়নায় দেখতে যেটা আয়না, আয়নাতে পুরো সেটেই গেছে, তাহলে দেখবে কি করে নিজেকে? তাই আমরা এই পজিশনটাকে বাদ দিচ্ছি, এটা যে আরো একটু এগিয়ে যায় বস্তুটা, তো আয়নায় তো সেটেই যাবে। এই ও নাম্বার পজিশনটা কোনোদিনও পরীক্ষায় দেয় না, এটার কথা আমি লাস্টে বলে দেবো, কিন্তু এটা আমাদের দেয় না সাধারণত। মোট কটা পজিশন আছে? 6টা। এই 6টা পজিশনে আছে কি বলো তো? বস্তু। প্রথমে বস্তু কোথায় ছিল? অসীম। এবার আমার সঙ্গে সঙ্গে বলো, দেখো আমাদের কাছে কি কি পজিশন আছে, লিখতে হবে না কিছু, শুধু দেখো আমার দিকে। প্রথম পজিশনের নাম কি অসীম, অসীমের পরে কি আছে মানে সি, দরকার নেই বাংলা নাম দরকার নেই, প্রথমে এটার নাম অসীম, তারপর সি, সি এর পরে কি এফ, এফ এর পরে কি ও। সবাই ওকে? প্রথমে কোথায় থাকবে? অসীমে, তাই তো? তারপর এটা কি অসীম আর সি এর মাঝে, তারপর এটা কি সি, তারপরে সি আর এফ এর মাঝে, তারপর এটা এফ আর ও এর মাঝে। পুরোপুরি মাথায় চেপে গেছে? এরপরে এই কোশ্চেন গুলো কোনোদিনও ভুল হবে না। বস্তু যখন হলো, বস্তু মানে আয়নার সামনে আমি দাঁড়ালাম, তো আমি বস্তু, আয়নার ভেতরে যে আমি নিজেকে দেখতে পাচ্ছি ওটা কে? আমারই প্রতিবিম্ব, ঠিক আছে তো নাকি? আমার কি ওটা প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব যদি দেখি শুধুমাত্র এটা কাজ। মোট কটা পজিশন আছে? বস্তুর অবস্থান হয়ে গেছে, তাহলে এরপরে যে হেডিংটা হবে তার নাম হলো প্রতিবিম্বের, প্রতিবিম্বের কি অবস্থান। তো কমা কমা দিয়ে দিলাম, বস্তুর অবস্থান পরবর্তী প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান দেখানোর জন্য অন্য কালি ইউজ করছি। তোমার কাজ হলো শুধু দেখা এখানে কটা নাম্বার আছে, কটা নাম্বার? তোমার জীবনে কাজ হলো এটা যে যোগ করে 6 বানাও, আর কিছু কাজ নেই। যোগ করে শুধু 6 বানাতে হবে তোমাকে। কিভাবে দেখো যোগ করে 6 বানাতে পারি? প্রথম পজিশনের নাম কত নাম্বার পজিশন? 1 নাম্বার পজিশন। বলো দেখি 1 এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? বাহ, ফ্যান্টাস্টিক। 1 এর সঙ্গে শুধু আমরা 5 যোগ করে দিব। এর মানে কি? এর মানে অনেক বেশি গভীর। এইটা যে 1 নাম্বার মানে কি অসীম, 5 নাম্বার মানে কি ফোকাস। তো এই যে অসীম আর ফোকাস, এরা এক্সচেঞ্জ করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারে, মানে ফোকাসটা এখানে চলে যাবে, বুঝেছো? আর এই অসীমটা তাহলে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আর কোনো ডাউট আছে নাকি? তাহলে কি শিখলাম? যে কোন বস্তুকে যদি অসীমে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাসে। আর কোন বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তবে তার প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে। কার কোনো ডাউট আছে নাকি? সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট এবার দেখতে থাকো। 1 5 হয়ে গেল। আমাদের জীবনে কাজ কি? যোগ করে কত বানাও? 6। এটা কোন জায়গায় আমি আজ অব্দি দেখিনি, এটা আমি নিজে ভেবেছিলাম যখন পড়াতে দরকার, কারণ এই ছকটা মনে রাখতে পারে না ছাত্ররা। তো এই ফর্মুলাটা আশা করছি তোমরা ভুলবে না। ভুল করো, এটা কোনো ফিজিক্যাল সায়েন্সের ফর্মুলা না, এটা শুধুমাত্র মনে রাখার জন্য। এটা এমনি কোনো স্যারকে বলা যাবে না, বলে স্যারের ফুসফুসে হার্ট অ্যাটাক হইতে পারে। এইসব কি হচ্ছে? পুরো অবাস্তব কথা। ছবি এঁকে দেখতে হয়। এই ছবি আঁকতে গিয়ে ছেলেপেলের অবস্থা খারাপ, যে কোন দিক দিয়ে 15টা চলে গেল। এবার ওটা যদি তোমাদের সিলেবাসে থাকতো ওটা আমি বুঝিয়ে দিতাম, কিন্তু না, এটা দরকার নাই ওটা। এবার বলো দেখি, এটা শেষ হয়নি এখনো, যোগ করে 6 বানাও। দেখো এরপরে কি আছে? 2 নাম্বার। তো 2 নাম্বারে 2 এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 4 যোগ করলে 6 হয়। তুমি নিজে নিজে পারবে তো 2 এর সঙ্গে 4 যোগ করলে 6 হয়। তাহলে যদি এই দুটো তাহলে আবার নিজেদের এক্সচেঞ্জ করতে পারে, মানে অসীম আর সি আছে, তাহলে এটা এখানে চলে যাবে। এটা হওয়া উচিত কি? সি ও এফ এর মাঝে। নেক্সট তাহলে এটা কি হবে? এটা এখানে চলে আসবে, অসীম ও সি এর মাঝে। সবাই ওকে? এই ট্রিক্স আমি জানি, কোথাও আমি আজ অব্দি দেখিনি, ইউটিউবে হয়তো নাই। তো এখান থেকে তুমি বলতে পারো অসীম আর সি এর মাঝে, এটা হবে সি ও এফ এর মাঝে। ঠিকঠাক মনে থেকে যাবে। নেক্সট, এখনো শেষ হয়নি এর, যে 3 এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 3 যোগ করলে 6 হয়। তাই যদি কোনো বস্তু সি এ থাকে তবে তার প্রতিবিম্ব কোথায় হবে? সি এই হবে। এটা সবথেকে বেশিবার পরীক্ষায় দিয়েছে, যে কোন বস্তুকে সি এ বা বক্রতা কেন্দ্রে রাখলে অবতল দর্পণের ক্ষেত্রে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। আমরা মুখস্থ করি সি এ তৈরি হবে, সি এ তৈরি হবে, পরীক্ষা আস্তে আস্তে ভুলে গেলাম কোথায় তৈরি হবে।
এই ছক তুমি জীবনেও ভুলতে পারবে না। বাড়ি গিয়ে শুধু একবার দুবার যদি প্র্যাকটিস করো তোমার মাথায় পুরো স্ক্যান হয়ে ছেপে থেকে গেছে। ক্লিয়ার তো নাকি? লাস্টেরটা যেটা আছে এটা স্পেশাল মেম্বার, একে পরে দেখছি। তো এটা স্পেশাল কিছু, তো ওটা এখন বলছি না। এই ছকটা আগে লিখে নাও, পাশে একটা জায়গা রাখবে যেন আরেকটা কিছু এরকম লেখা যায়, এরকম মানে একটা লাইন হয়েছে, দুটো লাইন, এরকম আরেকটা লাইন হবে, ওই লাইনটা থেকেও পরীক্ষায় কোশ্চেন দেয়। ছবি আঁকলে রুলসগুলো তো ভুলেই যাই পরে, যেমন আস্তে আস্তে অনেক দিন হয়ে যায়। এটা নতুন শুনলাম, ভালো ছবি। হ্যাঁ হ্যাঁ, এটা বললাম না, এটা আমি কোনো জায়গায় আজ অব্দি দেখিনি। এটা যখন আমি পড়াতে গেছিলাম তখন এটা দেখলাম হঠাৎ করে, অবজারভেশন থেকে এই রুলস গুলো তৈরি হয় বা ট্রিক্স গুলো, তো দেখলাম যে এইভাবে তো করা যেতে পারে। একটাতেই শুধু কাজ করে না, এটা হলো 6 নাম্বারটায়, তো বাকি 5টায় কাজ করলে তো বিশাল বড় ব্যাপার। 5টা মুখস্থ করা খুবই চাপের। 6 নম্বরে থাকলে পোলে তৈরি হয় না বিন্দু। আমি ওটা বলছি 6 নাম্বারটা একটু পরে, 5টা আগে সহ্য হয়ে যাবে ব্রেনে। এই রুলস তো আইনের ভিতরে বলতে হবে না বাইরে যা যা ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো। এই পুরো ব্যাপারটা শুধু মাথায় সেট হয়ে যায়, তারপরে আমি দেখছি। ভেতরে তুই যাবি তো ওই সাথে কি বক্রতা দুটো প্রশ্ন দিচ্ছে, দুটোরই একদম উত্তর স্যাটিসফাইড অ্যানসার আছে, চিন্তা নেই। কামিং সুন। বাহুবলী পার্ট 1 এর পরে বাহুবলী পার্ট 2 কতদিন পরে ছিল? বাহুবলী নাম শুনে যেত সিনেমার। এই সেন্টারটা ওই লেন্স মিররটাকে যদি গোটা একটা মানে বৃত্ত করা হয়, তার যে সেন্টার হবে সেটা তো সেন্টার। একদম হ্যাঁ ওটা আছে। তার মানে ফুল হাউস এটা বুঝেছি, তাই তো? কারো কোনো ডাউট নাই। ওকে,
দেখো এবার এটার গুরুত্ব শুধুমাত্র এই ট্রিক্সটা এখানেই শেষ হয়নি। এই ট্রিক্সটাকে আমরা আরেকটু দূরে গিয়ে নিয়ে যাব, আর বাকি অংশটা আমরা মনে রেখে দিতে পারবো এই ছোট্ট একটা বুদ্ধি দিয়ে। বুদ্ধি হচ্ছে এটা, প্রতিবিম্বের অবস্থান তো হয়ে গেল, এরপরে থাকবে যে প্রতিবিম্বটা কেমন হয়। যেমন বাড়ির যে আয়নাটা, বাড়ির আয়নাতে আমি যদি 6 ফুটের হয় তাহলে আমি আয়নার ভেতরে কত ফুট দেখতে পাই? 6 ফুটেরই দেখতে পাই। বাড়ির আয়নাটার নাম কি বলতো? সমতল দর্পণ। এমন কার কার লেখা হয়নি, বড় হয়ে গেছে। কিন্তু এই দর্পণটার নাম কি? অবতল দর্পণ। অবতল দর্পণ এরকম হয় না, অবতল দর্পণ এটা হয় 6 ফুটের মানুষ মাঝে মধ্যে নিজেকে 8 ফুটেরও দেখতে পাবে, আবার 4 ফুটেরও দেখতে পাবে। যদি এরকম আয়না কোনো একটা ধরো আমাদের ম্যাকেঞ্জি পার্কের আশেপাশে লাগিয়ে দেওয়া হলো, তো লোক সারপ্রাইজ হয়ে যাবে যে ম্যাজিক আয়না আছে। ম্যাজিক আয়নাটা কিছু না, এটা কি আয়না আসলে? ওটা অবতল দর্পণ। তো ম্যাজিক বলে কিছু হয় না, বিজ্ঞান প্লাস বুদ্ধি সমানই ম্যাজিক। স্পেশাল কোনো ম্যাজিক নাই জগতে। তো এটা হচ্ছে বিজ্ঞানের একটা ছোট্ট যন্ত্র বলতে পারো, যা কিছু আমরা দেখি আয়না যন্ত্র। ফ্যান যেমন যন্ত্র তো নাকি, আয়না হচ্ছে এক ধরনের যন্ত্র। তো যদি আমরা এই আয়নাটাকে দেখি, আয়নাকে বলা হয় অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, কারণ আলোর আরেক নাম অপটিক্স, আলোক বিদ্যার আরেক নাম হচ্ছে অপটিক্স। প্রতিবিম্বের অবস্থান হয়ে গেলে এবার প্রতিবিম্বের আকার জানতে চাই। সমতল দর্পণ 6 ফুটের মানুষকে কত ফুটে দেখাচ্ছে? সারা জীবন 6 ফুট। কিন্তু অবতল দর্পণ 6 ফুটের মানুষকে 8 ফুটেরও দেখাতে পারে, আবার 4 ফুটেরও দেখাতে পারে। কিভাবে দেখাতে পারে? তো তার জন্য আমাদের এটা, তার আগে এইটা বলে না, এটা মনে রাখার জন্য। হ্যাঁ, আমি অনেক কথা কিন্তু ফিজিক্সের সঙ্গে মিল নাই তাও বলছি, কারণ তোমরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, যাতে বেশি মনে থাকাটা বেশি জরুরি। সূর্য বড় জিনিস না ছোট জিনিস? কত দূরে আছে? কাছে না দূরে? তাও কত দূরে হবে? অনেক দূরে। অনেক দূরকে আমরা কি বলি? অসীম। অনেক দূরকে কি বলি? তো মনে রাখবে, সূর্য অনেক দূরে আছে, তারারাও কোথায় আছে? আরো অনেক দূরে। তো যত অনেক দূরে জিনিস থাকে সেটাকে আমরা ছোট দেখি না বড়? কেমন ছোট? আবার তারাকে গিয়ে দেখি বিন্দু বিন্দু। এখান থেকে মনে রাখবো, বস্তু যদি অসীমে থাকে, এটা মনে রাখার জন্য, বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার মানে সাইজ প্রতিবিম্বের, প্রতিবিম্বের আকার কেমন হবে? তো প্রতিবিম্বের আকার হবে খুবই ছোট, বা বিন্দু বললেও হবে। প্রতিবিম্বের আকার কেমন হয় মনে রাখবো, মুখস্থ রাখবো কি? একদমই না। বস্তু কোথায় আছে? অসীমে। অসীমে কে থাকে? তারা। তারা কেমন হয়? বিন্দু। বিন্দু মানে কি? খুবই ছোট। তাহলে যদি বস্তু অসীমে থাকে প্রতিবিম্বের আকার হবে খুবই ছোট। লেখার দরকার নেই, শুধু বোর্ডে কনসেন্ট্রেট করো, বোর্ড দেখলেই হবে। তারপরটা দেখো, হ্যাঁ ছোট থেকে এরকম ভেবে দেখি সত্যি তো আয়না করে যত দূরে যাই ছোটটা থাকে, মুখস্থই করতাম খালি। আমরা অনেক কিছু আছে যেগুলো মুখস্থ করি, যদি তুমি দেখো শুধু ভিজুয়ালাইজ করো তাহলে দেখবা মনে থেকে যাবে। যাই হোক, এটা সবার কাছে ক্লিয়ার তো? খুবই ছোট। খুবই ছোটর পরে যেটা হবে, এইভাবে ব্যাপারটা তৈরি হয়েছে। খুবই ছোটর পরে এরকম ছোট, ছোটর পরে যেটা হবে তার নাম হলো সমান, সমানের পরে যা হবে সেটা হলো বড়, আর বড়র পরে হবে এরকম খুবই বড়। মানে যে তারাটা, তারাটা দিয়ে আমরা বুঝি, এটা বারবার বলছি, এগুলো সব ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের কোন রকমের মিল নেই, এটা শুধুমাত্র যাতে আমাদের মনে থাকে তার জন্য। তারাটা ধরো তোমার কাছে চলে আসছে আস্তে আস্তে, তারাটা প্রথমে কেমন দেখবা? খুবই ছোট। তারাটা আরেকটু এগিয়ে এলো, তাহলে এবার ছোট, আরেকটু এগিয়ে এলে একটা সময় সমান দেখতে শুরু করবে। কার সমান দরকার নেই, এখন এইভাবে মনে রাখো তাহলে হলো খুবই ছোট, ছোট, ছোটর পরে কি সমান, সমানের পরে বড়র পরে খুবই বড়। তো এইভাবে আশা করছি মনে থেকে যাবে, কারণ এখানে একটা সুন্দর প্যাটার্ন আছে। খুবই ছোট, ছোট মানে খুবইটা বাদ, ছোট, ছোটর পরে কি সমান, সমানের পরে বড়, বড়র পরে খুবই বড়। যারা রেলের এক্সাম দিবে তাদের জন্য এবার এই জায়গাগুলো বোঝাও জরুরি, যে কোনটা কোথায় হচ্ছে। সমানটা, হ্যাঁ বুঝেছি, সমানের নিয়ে যাদের যাদের ডাউট আছে, আসলে ব্যাপারটাকে এরকম ভাবে আমরা দেখলে ভালো করে ফিল করতে পারবো। এটা যদি আয়না হয়, আয়নার সামনে দিয়ে মার্কারটাকে রাখি, তো মার্কারটা প্রথমে কেমন দেখাবে বলো তো? খুবই ছোট। খুবই ছোট মানে দৈর্ঘ্য নাই। মার্কারটা যদি 4 ফুটের তো হবে না, ধরো 10 সেন্টিমিটার একটা মার্কার নেওয়া হয়েছে, তো 10 সেন্টিমিটারের মার্কারের প্রতিবিম্ব প্রথমে কত হবে? 0 সেন্টিমিটারে। প্রথমে কত সেন্টিমিটারে? তারপরটা দেখা গেল হলো 2 সেন্টিমিটারে, তাহলে এটাকে কি বলতে পারি? ছোট। তারপরটা হবে 10 সেন্টিমিটারের, আর তারপরটা হবে 12 সেন্টিমিটারের, আর তারপরটা হবে অনেক বড়, মানে দেখা গেল 50 সেন্টিমিটারের। বুঝলে? এটা হচ্ছে এর মানে, যে প্রথমে যে প্রতিবিম্বটা হবে সেটা হবে খুবই ছোট। জিনিসটা কত সেন্টিমিটারের? 10 সেন্টিমিটারের। 10 সেন্টিমিটারের মার্কারকে আমরা প্রথমে দেখছি খুবই ছোট, তারপরে কি একটু ছোট, তারপরে সমান, তারপরে বড়, আর তারপরে খুবই বড়। এরকম ভাবে আমরা দেখে থাকি।
যদি এগুলোর পজিশন জানতে চাও যে কিভাবে ছবিগুলো অ্যাকচুয়ালি আঁকা হয়, যেগুলো তোমরা বলছো যে শিখেছো সাধারণত, তো এরকম ভাবে তোমরা শিখে থাকো ওটা। তাই বলছি একবার বুঝে যাবে। বস্তু প্রথমে কোথায় রাখা আছে দেখো, প্রতিবিম্ব কোথায় হয়েছে, ফোকাসে। তো এই পয়েন্টের নাম নিশ্চয়ই মনে আছে, ফোকাস। এখানে থাকে কি মেরু, আর এই জায়গায় থাকে সি, আর অনেক দূরে থাকে অসীম। ওকে সবাই, তো বস্তু প্রথমে কোথায় রাখা আছে, অসীমে একটা বস্তু রাখা আছে। এর প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাসে হবে। কেমন প্রতিবিম্ব হবে, খুবই ছোট। এই জায়গায় যে প্রতিবিম্বটা হবে এটা এইটুকু বড় হবে, এইটুকু বড় একটা প্রতিবিম্ব এই জায়গায়। তো আছে বস্তু অসীমে আর প্রতিবিম্ব হয়েছে কি ফোকাসে। এটা হচ্ছে কার জন্য বলো তো, ফার্স্ট মানে 1 নম্বরের জন্য। 2 নম্বরটাকে বলি তাহলে আরো বেটার হবে। 2 নম্বরে দেখো বস্তু কোথায় আছে, বস্তু কোথায় আছে, অসীম আর সি এর মাঝে। তো এই জায়গাটা হলো অসীম, এই জায়গাটা সি, আর এই জায়গাটা এফ, আর এই জায়গাটার নাম হচ্ছে ও। তো বস্তু আছে কোথায়, অসীম আর সি এর মাঝে। তো এই পয়েন্টের নাম অসীম, এই পয়েন্টের নাম কি সি। তো বস্তু আছে এখন অসীম আর সি এর মাঝে। দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। এর প্রতিবিম্ব কোথায় হবে, সি ও এফ এর, না না এবার কোথায় হবে, অসীম আর সি এর মাঝে থাকলে কি হয়, সি ও এফ এর মাঝে হয়। তো সি আর এফ এর মাঝে এখানে প্রতিবিম্ব হবে। প্রতিবিম্বটা কেমন হবে বলেছিলাম, ছোট। তারপরে ওটা যদি 10 হয়, 10 মানে আরেকটু বড় করে নিচ্ছি, এটা যদি 10 হয় তাহলে এবার দেখতে পাবে এই প্রতিবিম্বটা কত হচ্ছে, 2 বা 3 এরকম সেন্টিমিটারের। তো এই প্রতিবিম্বটা এটা থেকে ছোট। এইভাবে এখানে বস্তু থাকে আর এখানে হয় প্রতিবিম্ব। যারা যারা জানতে চাইছিল যে প্রতিবিম্ব কোথায় হবে, 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বস্তু কোথায় আছে, সিএ, আর প্রতিবিম্ব কোথায় হয়, সিএ। এই ছবিটা যদি এঁকে দেখানো হয়, এই জায়গাটা সবাই দেখতে পাচ্ছি তো নাকি, সূর্যের আলো পড়ছে না তো। আচ্ছা, আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বগুলো বস্তু যেদিকে থাকে সেদিকে হয়, হ্যাঁ, এই আয়নার ক্ষেত্রে হয়, সবাই নাই হয় না, এই আয়নাটাই হয় শুধুমাত্র অবতল দর্পণে। অতএব আপনার সামনে তৈরি হয় একদম, আর উত্তল আপনার পেছনে, উত্তল দর্পণের পিছনে তৈরি হয়। তো যদি এটাকে আমরা দেখি, ওগুলো ধীরে ধীরে ক্লিয়ার করছি, হ্যাঁ সবার তো এগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাই না, তার জন্য ধীরে ধীরে যাচ্ছি ব্যাপারগুলো। তো আমরা যদি এটাকে দেখি 3 নাম্বার ছবিটা, বস্তুটা কোথায় আছে, সিএ। বস্তুর দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটারই হবে। প্রতিবিম্বকে লাল কালিতে দেখায় তাহলে ভালো ফিল হবে, কালার আমাদের ভালো লাগে। এটা হবে 10 সেন্টিমিটারের। তো এখানে যতগুলো ছবি আমি এঁকেছি, এই ছবিগুলোতে সবগুলোতে দেখো বস্তু উপর দিকে আছে আর প্রতিবিম্ব কোন দিকে আছে, নিচের দিকে। এই প্রথম 5টা ছবির 5টাতেই এটা হবে। প্রথম 5টা যে ছবি যেখানে কিনা আমাদের ট্রিক্স কাজ করেছে, এই ট্রিক্সে বস্তু আছে উপর দিকে মুখ করে আর প্রতিবিম্ব কোন দিকে মুখ করে আছে, নিচের দিকে মুখ করে আছে। এরকম প্রতিবিম্বকে কেমন প্রতিবিম্ব বলে, উল্টো। উল্টো মানে কি, অবশীর্ষ। তো যেটা অবশীর্ষ হবে, অবশীর্ষ প্রতিবিম্ব সব সময়ই সৎ প্রতিবিম্ব হয়। অবশীর্ষ মানে কি, সৎ হবে। তাহলে 5টার বেলা প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, এটাই, অবশীর্ষ আর সৎ। যতগুলো আছে সবগুলোতেই অবশীর্ষ আর সৎ হবে। আর লাস্টেরটা যেটা আছে এটা উল্টো হবে। 6 নাম্বারটা হচ্ছে সমশীর্ষ আর এটা অসৎ। কিছু কিছু পয়েন্ট একটু মুখস্থ রাখাই ভালো, কারণ সবগুলো বোঝানো যদি আমি 9, 10 এ পড়তাম আমি সব বুঝিয়ে দিতাম। কিন্তু এখন তো অন্য পরীক্ষারও একটা, অন্য সাবজেক্টেরও ব্যাপার আছে না, আর তার সঙ্গে মানে একটা পরীক্ষা দিচ্ছ না, অনেকগুলো পরীক্ষা দিচ্ছ, সব বুঝতে গেলে ঘর নাও লাগতে পারে। তাই একটু কিছু কিছু জায়গায় মুখস্থ রেখে দিই। 5টাতে অবশিষ্ট সৎ, 5টার কথা মনে থাকছে তো মুখস্থ রাখবেই। যখন তোমাকে বলা হয় যে এখান থেকে ধরো বহরমপুর শুধু যেতে হবে, 5টা আইফোন দেওয়া হবে, তুমি এমনি বহরমপুর চলে যাবে। তো এই 5টার জন্য 5টা পয়েন্ট মনে রাখতে, শুধু এইটুকু মনে রাখতে হচ্ছে, অবশিষ্ট আর সৎ প্রত্যেকটাই। অবশিষ্ট মানে সৎ হবেই, আর সমশীর্ষ মানে অসৎ হবেই। এটা একদম অল টাইম ট্রু কথা। আর প্রত্যেকটা জায়গায় এখানে দেখো যে এই আয়নাটাকে যদি নেওয়া হয়, আয়নার সামনে কালো রঙেরটা বস্তু আর লাল রঙেরটা কি, প্রতিবিম্ব। তো বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেই দিকেই আছে। কটাতে এটা, এই 5টাতেই এটা হবে। 5টাতে যেদিকে বস্তু থাকে সেদিকেই প্রতিবিম্ব হয়। এটা একটু অড লাগছে সবাইকে হয়তো, যেদিকে বস্তু সেদিকে প্রতিবিম্ব কিভাবে হবে। যেহেতু মানে গোলকের অর্ধেক দিকটা মানে অবতল দর্পণ হিসাবে হয়েছে, তার জন্য এটা এই জায়গায় একটু মনে রেখে দিবা যে যেদিকে বস্তু থাকে সেদিকে প্রতিবিম্ব হয় 5টাতে। 6 নাম্বারটা বলে দিই, তারপরে নোট ডাউন করে নিবা। 6 নাম্বারের উল্টোটা হয়। 6 নাম্বারে কি হবে দেখো, এখানে ছিল না যে ও এর মাঝে বস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, এটা হবে উল্টো। উল্টো মানে দর্পণের পিছনে, এটুকু লিখলেই হবে, আর কিছু দরকার পড়ে না। এটা হয় দর্পণের পিছনে, তাহলে এটা গ্যারান্টি অসৎ। আর অসৎ মানে কি, সমশীর্ষ। বাড়ির আয়না যেটা হয়, বাড়ির আয়না একবার মুখস্থ করার দরকার নেই, বাড়ির আয়নাটা শুনে না।
বাড়ির আয়নায় কি হয়, আমি যদি আয়নার সামনে থাকি তা আমার প্রতিবিম্ব কোথায় হয়? আয়নার ভেতরে না? ভেতরে মানে কি, আয়নাটার ওইদিকে হচ্ছে, আয়নার এদিকে প্রতিবিম্ব আর আয়নার এদিকে বস্তু। তো এইভাবে মনে রাখবো যে এটাতে দর্পণের পিছনে আর বাড়ির আয়নায় কি প্রতিবিম্ব তৈরি হয়? অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। যে লাস্টেরটা হলো অসৎ, তো বাকিগুলো সব কি সৎ, কারণ এগুলো তো সবগুলোতে দেখো সামনে থাকছে, সামনে মানে সৎ। এইভাবে মনে রেখে দিবা, সামনে মানে সৎ, সৎ আবার সামনে মানে সৎ, সামনে মানে সৎ। সেলুনের আয়না যেগুলো থাকে আমরা যেগুলো বলতে থাকে যে অবতল অবতল দর্পণ, এগুলো সবচেয়ে সজার অবশিষ্ট হয়। হ্যাঁ, 5টা পজিশনের জন্য, লাস্টেরটা না, লাস্টেরটা শুধু বাদ। সেলুনে আমরা কিন্তু খুব কাছ থেকে দেখি, খুব ফোকাস করে হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্যই আমরা ভেতরে দেখতে পাই। একদম, আর তার চেহারাটা বড় দেখায়। আর এটার বেলা প্রতিবিম্বের আকারটা কেমন হবে? এটা বড়। অ্যাকচুয়ালি এগুলো ছবি এঁকে বুঝলে মানে ভালোভাবে বোঝা যাবে, ছবি এঁকে বুঝলে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ছবি আঁকাটাই তোমাদের মনে থাকছে না 1 মাস পর, তার জন্য এটা বানানো হয়েছে। এটা বানানোতে এর পুরো জিনিসটা যদি 100% হয়, 100 ভাগ হয়, 100 ভাগে কত ভাগ মানে বুঝেছি? 80 ভাগ মতো বুঝেছি, তো 20 ভাগ হয়তো মুখস্থ হবে, তাও হবে কিনা? খুবই কম কথা দেখবে এখানে মুখস্থ আছে, সব কথাই প্রায় বুঝেছো। তো এই 100 থেকে 20 ভাগ চলবে মুখস্থ করা, কারণ আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। 100 তে 80 যদি বুঝে নিই, তো 20 ভাগ তো মুখস্থ করতে হবেই, নইলে কি করে মাথায় রাখা যাবে? একটু একটু মুখস্থ দরকার। ঠিক আছে, বাকিদের এনার্জি আছে তো? কলেজ যেতে হবে স্যার, আচ্ছা, এনার্জি ছিল, কলেজ যেতে হবে। তোদের কোন কলেজ? সাবজেক্ট কি? দুজনেই হয়? কোন year? মানে কোন সেমিস্টার এখন? নেট আছে, তার জন্য নেট দেখাতে হবে না। কত পার্সেন্ট? 65, 75? মানে এখন সোমবার আসবে, এখন দেখাতে হবে, আর কলেজের কাজ আসলে করে দিতে হবে। এক্সটার্নাল আছে নাকি? এক্সটার্নাল আছে, আর না হলে স্যার সেকশন আমার ডেটা নেই, ইন্টারনালের নাম্বার। পুরো জিনিসটা হয়ে গেছে তো নাকি? সবার মাথায় স্ক্যান হয়েছে? দেখো, আজকে যা কিছু শিখেছ, 3 রকমের দর্পণ শিখেছো তোমরা। একটা সমতল, একটা অবতল, আর একটা হলো উত্তল। আগের দিন আমি এইটা দিইনি, আজকের পিডিএফটা দিয়ে দিব গ্রুপে, যে বইয়ের কোন কোন জায়গাগুলো আমি পড়িয়েছি। সমতল দর্পণ, অবতল দর্পণ, আর কি দর্পণ? উত্তল দর্পণ। এবার তোমাকে ধরো 3টে আয়না দিয়ে দেওয়া হলো, বলেনি কোনটা কি। একটা বলেছে সমতল, মানে যে একটা আয়না আছে যেটা কিনা সমতল, তারপর একটা আয়না আছে একটা অবতল আর একটা উত্তল, কিন্তু লেখা নেই। তুমি শুধু আয়নার সামনে যাবে, যে তোমাকে বলতে হবে কোনটা সমতল, কোনটা অবতল আর কোনটা উত্তল। কিভাবে বলবে? এইভাবে বলবে। যদি তুমি অবতল দর্পণের সামনে যাও, তাহলে তুমি যদি 6 ফুটের হও, তাহলে তোমাকে দেখবে যে তুমি নিজেকে 8 ফুটে দেখতে পাচ্ছ, মানে কমপ্লেন বয় বা কমপ্লেন গার্ড হয়ে যাবে। কোন দর্পণের সামনে? আগে বুঝে নিই, তারপরে কারণটা শেখাবো যে কিভাবে এটা। যদি তুমি সমতল দর্পণের সামনে যাও 6 ফুটের, তুমি তো ওখানে গিয়ে তুমি দেখবে যে আমি 6 ফুটেরই আছি। আর যদি এখানে তুমি যাও উত্তল দর্পণের সামনে 6 ফুটের হাইট নিয়ে, দেখা গেল তোমাকে 4 ফুটে দেখাচ্ছে। সংখ্যাগুলো কাল্পনিক, যাতে আমরা বুঝতে পারি, তার জন্য বোঝাচ্ছি। তো অবতল দর্পণে আমাদেরকে বড় দেখায়, উত্তল দর্পণে কি দেখায়? ছোট দেখায়। আর সমতল দর্পণে কেমন দেখায়? সমান দেখায়। মনে রাখবো কি করে এক্সাম অবধি? আমি নেই এখন বললাম, শুনতে আচ্ছা ঠিক আছে, মনে রেখে দেবো। মনে রাখার জন্য ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে এটা, প্রথম দর্পণটার নাম কি দর্পণ? এখানে কি কোথাও ছ আছে? না। তো মনে রাখবো ছ বলাটা কি? ছ ফর সমান, ছ ফর সমান। ছ আর ছ মিলে কি হয়? সস হয়, যেগুলো আমরা সিঙ্গারাই দিয়ে খাই। তো সমতল দর্পণ মানে সমান, মনে থাকবে তো? এরপরে দেখো বাঁচলো কি? অবতল আর উত্তল। অবতল দেখো কি নিয়ে তৈরি হয়েছে? অবতল, কটা জিনিস আছে? 4 পিস। উত্তলে কি আছে? হসু ত এর, তো এটাকে আপাতত আমরা 3 পিস ধরলাম। এখান থেকে মনে রাখবো কোনটা বেশি? 4 না 3? 4 বেশি হয়। তাহলে এই অবতল দর্পণের কাজ কি? 6 ফুটকে কি করে দেখানো? বেশি। বেশি মানে কি? 8 ফুটের দেখাবে। আর উত্তল কি করে দেখাবে? ছোট করে দেখাবে। তার জন্য উত্তল দর্পণে ছোট দর্পণ তৈরি, ছোট প্রতিবিম্ব তৈরি হয়। অবতল দর্পণে বড় প্রতিবিম্ব তৈরি হয়। আর সমতল দর্পণে সমান প্রতিবিম্ব তৈরি হয়। এটা কি চাইলেও ভোলা যাবে?
এটা যদি না বলো তাহলে তুমি ওগুলো সব বলতে পারবে। গাড়ির ভিউ ফাইন্ডারে কি, দাঁতের ডাক্তারে কি ব্যবহার করে, তারপরে সেলুনে কি ব্যবহার করা হয়, বিউটি পার্লারে কি ব্যবহার করা হয়, পুরো ব্যাপারটা ঠিক আছে তো নাকি? মাথায় ছেপে গেছে তো? আর সেইটুকুটা এরকম করে হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো। হ্যাশট্যাগ মানে ইম্পর্টেন্ট ব্যাপার। এই ছবিটা কোথায় এটা? এই ব্যাপারটা এরকম স্টাইলেই থাক। এগুলো ভাষা দিয়ে লিখে দাও না, ভাষা তো আছেই বইয়ে। এই ছোট ছোট শখগুলো তোমাকে বিশাল হেল্প করবে। দাদা সি কি এস কি ওগুলো পুরো ডিটেইলস হবে না? ওগুলো দেয় না যে এখানে, একটু বোঝার জন্য, মানে বাড়ি গেলে পড়বো, বই থেকে সব পড়তে হবে। যদি বইয়ের গুলো সব বুঝতে চাও তাহলে হ্যাঁ ওগুলো বোঝানো যাবে, একটু বুঝি। কিন্তু যেহেতু এখানে সব ধরনের স্টুডেন্ট আছে, যদি অনলি রেল হতো, শুধু রেল, তাহলে একটা ব্যাপার হতো যে ডিটেলসে পড়াচ্ছি, কিন্তু সবাই তো রেল নাই, সবাই কমপ্লিট করেছে। সবাই ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা এমনি দিব, দিতে হয় তাই তো নাকি? আমাদের 11 12 এ সায়েন্স ছিল, সায়েন্স ছিল, আর তোমাদের তোমাদের ছিল, ওরা দুজন তো অবশ্যই ম্যাথে। সব থেকে বড় ব্যাপার যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তারা মাথায় নিতে পারছো তো? আমি পড়ার লেভেলটা ওইরকম করে রাখছি যাতে আর্টসরাও নিতে পারে। এগুলো সব 9 10 ছিল, এগুলো মনে পড়ছে, একটু ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, 9 কিন্তু সবই ছিল। হ্যাঁ ওগুলো একটু কম্পিটিটিভ এক্সামে যা কিছু আছে ধরো ইতিহাস সব কিছু 9 10 এ ছিল। আচ্ছা দেখো, তুমি যেহেতু এই জায়গাটা মিস করে গেছো, শুনে নাও এটা ভালো করে। সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল, 3 রকমের দর্পণ হয়। এবারে 3 রকমের দর্পণে যেমন সমতল দর্পণে 6 ফুটের মানুষকে 6 ফুটের দেখায়, অবতলে 6 ফুটের মানুষকে 8 ফুটের দেখায়, আর উত্তলে 6 ফুটের মানুষকে 4 ফুটের দেখায়। মনে রাখবো কিভাবে? এগুলো তো হয়, কিভাবে মনে রাখবো? এইভাবে মনে রাখবো। সমতল মানে সব, সমানে সমান, সমান মানে এরকম ভাবে। সমতলেও স আছে, সমানেও স আছে, স সমানে স, আর কোথাও কি স আছে এই দর্পণগুলো নেই। আমি মনে রাখবো সমতল দর্পণ কেমন প্রতিবিম্ব তৈরি করে, সমান প্রতিবিম্ব তৈরি করে। ওকে, আচ্ছা, ওগুলো তো সবই তৈরি হয়, কোনগুলো? অবতল আর উত্তলে। না আছে, ভেতরে কি কিছু ভ্যারাইটি আছে? না, ভ্যারাইটি আছে, কিন্তু আমরা যেটা দেখি কাছ থেকে দেখি ওগুলো তো সবই সৎ। সবই অসৎ। আয়নার ভেতরে যা দেখবো সেগুলো সব অসৎ। ও হ্যাঁ, সরি, অসৎ দেখি। এটা আর এটা সমতলে বুঝে তো নাও, অসৎই দেখি। ওটাই আসছে, এটা বুঝে নাও, আমি তোমাকে ওটা বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো আছে অবতল দর্পণ আর উত্তল দর্পণ। অবতলে বড় প্রতিবিম্ব তৈরি করে, আর উত্তলে কেমন প্রতিবিম্ব? তো কিভাবে মনে রাখবো এটা থেকে? অবতলে অবতল আছে মানে 4টে জিনিস, 4টে, আর উত্তলে দেখো হস্ত ত ল মানে এখানে মনে রাখবে 3টে জিনিস। তো 4টে বেশি হয়, 3টে কম হয়, তো 4 মানে অবতল দর্পণ বড় প্রতিবিম্ব তৈরি করে, আর উত্তল দর্পণ ছোট প্রতিবিম্ব তৈরি করে। ঠিকঠাক সবাই এবার? আচ্ছা, তো চলো এবার দেখি আমাদের ডিমান্ড বা দাবি কি। যদি আমরা সেলুনে যাই, তো সেলুনে যে দাড়িগুলো কাটছে, এদিকে দেখানো সবাই, এদিকে একটু। যদি এরকম হয় যে সেলুনে যে দাড়ি কাটছে তার কিসের প্রয়োজন হবে? চেহারাটাকে ছোট করে দেখান না বড় করে দেখান? বড় করে দেখান নিশ্চয়। ছোট যদি হয়ে যায় তো দেখতে কি করে পারবে আয়নাতে? বা বিউটি পার্লারে কেউ কিছু মুখের করতে গেছে, তো মুখটাকে সুন্দর বানানোর জন্য যে বিউটি পার্লারে যে কাজ করছে, বিউটিশিয়ান বলে নাকি, আচ্ছা, তো ওর কাজ কি হবে? ওর কাজ হবে যাতে কিনা চেহারাটাকে বড় করে দেখতে পায় আয়নায়, তাহলে তো বেশি ভালো হবে নাকি? দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তারের কাছে গেলে দাঁতে পোকা লেগেছে, তো এই পোকাটাকে ডাক্তার কিভাবে দেখতে পাই যাবে? বড় করে না ছোট করে? ছোট করে দেখলে তো দেখতেই পাবে না, ওটা তো ডাইরেক্টলি দেখে নিত। তো এখানে দেখবে একটা আয়না থাকে, ওই আয়নায় দেখে ডেন্টিস্টরা। এখানে সব জায়গাতেই আমাদেরকে বড় করে দেখার প্রয়োজন হচ্ছে। যেখানে যেখানে বড় করে দেখার প্রয়োজন হবে সেখানে সেখানে কি দর্পণ? অবতল দর্পণ ব্যবহার করতে হবে। এগুলো বই তুমি দেখবে যে যত জায়গা আছে যা কিছু সবগুলোতে অবতল দর্পণ কোথায়? যেখানে বড় করে দেখার প্রয়োজন হয়। সমতল দর্পণে ব্যবহার নাই বললেই চলে, ওটা শুধু বাড়ির আয়না হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষায় মেনলি এই দুটোরই ব্যবহার দেয়, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। ঠিক আছে, তো এই কথাগুলো লিখে রাখো যে দাড়ি কাটার সময় বা বিউটি পার্লারে ডেন্টিস্টরা, ভাষাগুলো বই আলাদা আলাদা থাকে, এগুলো সব এরকম লিখে রাখলাম। ডেন্টিস্টের পরে নাপিত,
আর এটা হচ্ছে বিউটি পার্লার। হ্যাঁ, এই যে এটা ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য। নাপিত বলতে এটা এরকম ভাবে থাকে পরীক্ষায় প্রশ্ন, যে দাড়ি কাটার সময় বা দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এটা দেখবা কোনো না কোনো এক্সামে গ্যারান্টি দিয়েছে না? এই পরীক্ষায় কোনগুলো দেয়, এগুলো বেশি দেয়। দেখবা তোমাদের বই লেখা থাকে ডেইলি লাইফে ইউজ হওয়া সায়েন্স থেকে কোশ্চেন আসবে, লেখা থাকে না ডেইলি লাইফে ইউজ হওয়া সায়েন্স। ডেইলি লাইফে কোনগুলো, এগুলোই তো, এগুলো থেকে তুলে দেয় যে এটাই কোন দর্পণ ব্যবহার করবে। তাই যারা সায়েন্স নিয়ে প্রচুর পড়াশোনা করেছে তারা হয়তো পরীক্ষায় যে কোশ্চেন গুলো আছে না কম্পিটিটিভ এক্সাম, ওগুলো নাও পারতে পারে, কারণ ওগুলো সব এই রিলেটেড কোশ্চেন থাকে। ডেইলি লাইফে কোথায় কোথায় সায়েন্সের ইউজ হচ্ছে। উত্তল দর্পণ দেখো কোথায় ব্যবহার করা হয়, গাড়ির যে কাঁচটা থাকে না, যেটা দিয়ে আমরা পিছনের গাড়ি দেখতে পাই তো নাকি, ড্রাইভারের কাঁচ কি ওই আয়নাটা দিয়ে পিছনের গাড়ি দেখবে। ধরে নাও যে ড্রাইভারের কাঁচটা ভেঙে গেছে, ড্রাইভার সেদিনকে বাড়ির একটা ছোট্ট আয়না অত বড় যত বড় হয় নিয়ে নিল, কি প্রবলেম হবে? বাড়ির আয়না মানে কি দর্পণ? সমতল দর্পণে কেমন প্রতিবিম্ব হয়? সমান। সমতল দর্পণে সমান প্রতিবিম্ব হয়, এটা শুনবা মন দিয়ে। যে ধরে না বাড়ির আয়নাটা ড্রাইভার এখানে ফিট করে দিয়েছে, এটা লিখতে হবে না, এদিকে দেখো আমার দিয়ে বাড়ির আয়না এখানে ফিট করে দিয়েছে, তো বাড়ির আয়না ফিট করে দিলে কেমন প্রতিবিম্ব পায়? সমান প্রতিবিম্ব পায়। তো যদি ড্রাইভার পিছনের গাড়িগুলোকে দেখতে যায়, তো ও যদি বাড়ির আয়নাতে 5টা পিছনের গাড়ি দেখতে পায়, কটা গাড়ি দেখতে পায়? 5টা গাড়ি দেখতে পায়। তো অবতল দর্পণ ব্যবহার করলে হয়তো 2টো গাড়ি দেখতে পাবে মাত্র, আর উত্তল দর্পণ ব্যবহার করলে আটটা আরো বেশি, ধরে নাও 12টা প্রতিবিম্ব দেখতে পায়। এরকম কেন হলো? এটা হচ্ছে সমতল, এটা সমতল, তাই তো? তারপরে কি বলো তো? অবতল। লাস্টেরটা কি? উত্তল। এটার বেলা 12 পিস প্রতিবিম্ব দেখতে পেয়েছে। কত পিস? 12 পিস। তার আগেরটায় কত পিস? 2 পিস। তার আগেরটায় 5 পিস। কেন এরকমটা হলো? তার কারণ আয়নাটাতে একই সমান, সমতল নিলে যত বড়, অবতল নিলে তত বড়, আর উত্তল নিলে ঠিক ততই বড়। তো সমতল দর্পণের বেলা প্রতিবিম্ব সমান সমান, তার জন্য এখানে 5টা এসেছে। আর এটার বেলা অবতল দর্পণের প্রতিবিম্ব কেমন ছিল? বিশাল বড় বড়। তো বড় বড় জিনিস কটা আসবে? কম আসবে। আর উত্তলের বেলা প্রতিবিম্ব কেমন হয়? খুবই ছোট ছোট। তো ছোট ছোট জিনিস তো গ্যারান্টি বেশি আসবে, আসবে তো নাকি? সব থেকে বেশি প্রতিবিম্ব দেখাতে পারে কোন দর্পণ? সংখ্যায় বেশি উত্তল দর্পণ। এই কারণে গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। ওকে সবাই? এগুলো তুমি কিভাবে ভুলতে পারবে? ভুলতেই পারবে না, মনে তো থাকবে ন্যাচারালি। তুমি যদি বাড়ি গিয়ে আজকে 10 মিনিট পড়ো তো কোনোভাবে ভুলতে পারবে না, মনে থাকবেই। এরপরে দেখো এই পুরো জিনিস ক্লিয়ার তো নাকি? এটা নোট ডাউন করবে, করে নাও নোট ডাউন। টাইম ইজ লিমিটেড আজকের জন্য। কটা বাজছে এখন? এনার্জি আছে সবার এখনো? আমার আসলে এরপর থেকে আমার পড়ানো আছে সেটা থেকে। হ্যাঁ ঠিক আছে, যদি সবাই রেগুলার আছে না তাহলে পড়ানোটা বেশি ভালো হবে। তার কারণ ওই যে আজকেরটা ধরো মিস করলে পরের দিনটা আমি এমনভাবে পড়িয়েছি যে আজকেরটা পড়াটা পরের দিনে এফেক্ট করবে না, কিন্তু আগে আমি ওইভাবে পড়াচ্ছিলাম না। আগে ভাবছিলাম পরের দিন তো আসবেই, তো রিলেট করে পড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বুধবারটা রেখেছি, নেক্সট উইক থেকে বুধবারই আসবো। এই 2 সপ্তাহ বৃহস্পতিবার এসেছিলাম, এর পরের সপ্তাহে বুধবারই আসবো। বুধবার হয়তো সপ্তাহে 2 দিন না? তোমাদের বাকি ক্লাসগুলো 2 দিন করে হয়? বাকি ক্লাস আচ্ছা আচ্ছা। সব থেকে বেশি ক্লাস কিসের হয়? জিকে আর ডিএ। পুরো এক্সামে বেশিও আসবে তাই না? জিকে ডিএ ম্যাথে বেশি হয় টাইম। হ্যাঁ ম্যাথে হয়, জিকে ডিএ অতগুলো সাবজেক্ট যা টাইম, ম্যাথে একটা দুটো টাইম হয়। ম্যাথ কনসেপচুয়াল তো ওই ব্যাপারটা অনেকেই একদম পুরো বেশি ম্যাথ একটাই হচ্ছে 30 মিনিট থাকে। আচ্ছা একটা কথা এটা জানা খুব জরুরি।
যে আজকের ক্লাস তোমাদেরকে কেমন লাগলো, এই যে 4টে অপশন এনে দিচ্ছি। এটা একবার হাসছে না, গুড, আর এটা দুবার হাসছে, এক্সেলেন্ট, আর এটা হচ্ছে যে এরকম একদম। সবাই কি 2 আর 3 এর ভেতরে আছি? সবাই নিজে বলো, আমি কেন বলবো? সবাই 3 এ আছি। এটা মানে যথেষ্ট হ্যাঁ ঠিকঠাক একদম হ্যাপি, বাড়ি গিয়ে পড়লে আমি ম্যানেজ করে নেবো, এরকম লেভেলে আছি তো সবাই, তাহলে হবে। ঠিক আছে, প্রতিদিন আমার কাজ হবে এরকম লেভেলে পড়াটাকে নিয়ে যাওয়া। তোমরা বাড়ি গিয়ে শুধু 15 মিনিট করে পড়বা, সায়েন্সের জন্য এরকম টাইম দিলে হয়ে যাবে, যেগুলো খাতায় পড়াচ্ছি। কিন্তু স্যার একটা কথা বলছি, একটা অধ্যায় কমপ্লিট করে যদি একটা অধ্যায় শুরু করা তাহলে কি বেশি ভালো হয়? ওটাই করবো আমি এরপর থেকে। এই যে আলো শুরু করেছি, পুরো আলোটা শেষ কারণ করবো। যার ইচ্ছা সে আসবে, কারণ যার দরকার সে আসবে, কারণ অন্যদের মানে উপস্থিতি দেখে যদি আমরা পরিচয় পড়াশোনা করি তাহলে অবশ্যই। আমরা আলো এটা দেখতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই মানে এটা প্রায় আলো থেকে এটা পুরোটা কন্টিনিউ করবে। হ্যাঁ 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 নিশ্চয়ই। থ্যাংক ইউ হ্যাঁ